আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন হাফিজা 214। জি ম্যাম। আমরা তো দেখি তুমি শুধু এক হচ্ছে, আরেকজন আসতেছে মাউরিন তাবাসসুম। ইমাম সাথে মাউরিন জয়েন করছে। আরেকজন আছে, আমি আরেকটু দেখি। আছে মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে সবাই? জি মিস। তো তোমাদের মনে হয় একটা আইসিটি মানে ডেমো পরীক্ষা হবে, যে কিভাবে পরীক্ষা দিতে হয় বা এই বিষয়ে, তাই না? স্যার দেখলাম তোমাদের পরীক্ষা দিয়ে দিয়েছে। জি মিস। জি মিস। এটার জন্য সবার আসলে সুবিধা হয়েছে যে একটা পরীক্ষা দিলে আসলে তোমাদের সিস্টেমটা আসলে নতুন, তাই না? আমরা একটা দিলে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে পরবর্তী পরীক্ষা দিব। আর জি মিস। এখন হচ্ছে যে যেহেতু টিম বেড়েছে না, আমি আরেকটু দেখি আর তারপর আমি কাকে শুরু করবো। স্যার আমি তোমাদের হচ্ছে রিভিশন দিচ্ছিলাম, জাস্ট আসলে দুইটা ক্লাস তো এতগুলো অধ্যায় সব পড়া সম্ভব না। এই কারণে হচ্ছে জাস্ট মেন যে বিষয়গুলো মানে অধ্যায়গুলোকে মনে করে দেওয়া আর কি, কিছুই না। তো এখন আমরা মনে হয় গতদিন ষষ্ঠ অধ্যায় শুরু করেছিলাম, মানে শুরু করবো তখনই সময়টা চলে গিয়েছে, তাই তো? তো এখন আমরা দেখি যে ষষ্ঠ অধ্যায় কোনখান থেকে আমরা শুরু করেছিলাম, মাত্রই মনে হয় শুরু করেছিলাম। আচ্ছা, তখনই হচ্ছে তোমার সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন তোমার স্ক্রিনে কি ষষ্ঠ অধ্যায় দেখতে পাচ্ছো? জি মিস। আচ্ছা, ইয়েস ষষ্ঠ। ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এখন দেখো ষষ্ঠ অধ্যায়ের আসলে কি, দেখো উপরের হেডিংটা দেখো যে জ্ঞানমূলক বা বহু নির্বাচনীয় প্রশ্নের জন্য সহায়িকা, মানে তার মানে এখান থেকে আসবে এরকম না। জ্ঞানমূলক গুলো কি? জ্ঞানমূলক গুলো হচ্ছে তোমার বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস গুলাই কিন্তু তোমার জ্ঞানমূলক, সেগুলো থেকে মূলত তোমার এমসিকিউ কোশ্চেন হয়, তোমার সৃজনশীল কোশ্চেন হয় বা সব। তো আমরা যখন এরকম একটা ক্লাস আলোচনা করতে যাই তখন এই জন্য আসলে জ্ঞানমূলক গুলো ইউজ করি, যাতে আমার টপিকস গুলো পড়তে একটু ইজি হয়, কারণ পুরো চ্যাপ্টার তো আর ধরা সম্ভব না। আচ্ছা, তো ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী অধ্যয়ন। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে দীর্ঘমেয়াদী অধ্যয়ন। তো এখানে মূলত তোমার বন্ড বা ঋণপত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তো সে প্রথমেই যখন আমরা বন্ড বা ঋণপত্র নিয়ে আলোচনা করতে যাব, প্রথমেই চলে আসবে যে বন্ড বা ঋণপত্র বলতে কি বোঝায় আসলে অ্যাকচুয়ালি। তো বন্ড বা ঋণপত্র, দেখো বন্ড বা ঋণপত্র হচ্ছে ঋণ গ্রহণকারী ও ঋণ প্রদানকারীর মধ্যে এমন একটি চুক্তি যার মধ্যে ঋণকৃত অর্থের
পরিমাণ, সুদের হার, পরিশোধকাল এবং অন্যান্য তথ্য উল্লেখ থাকে। এখন দেখো এইটা আমাদের এমসিকিউতে কিভাবে আসতে পারে, মানে বন্ডের ভিতরে আসলে কি কি জিনিস থাকে। দেখো এখানে কতগুলো বলা হচ্ছে, ঋণকৃত অর্থের সুদের হার থাকবে, অবশ্যই পরিশোধ কাল থাকবে এবং অন্যান্য তথ্য উল্লেখ থাকে, সেটাকে আমরা বন্ড বা ঋণ তথ্য বলতে পারি। তাহলে এখানে যে কোনো একটা ইনফরমেশন নিয়েই তোমার এমসিকিউ প্রশ্ন হতে পারে। এখন দেখো বন্ডকে কয় ভাগে ভাগ করা হয়েছে, এটাও একটা এমসিকিউ প্রশ্ন হতে পারে। তোমরা দেখবা যে বইয়ের ভিতরে বন্ডের একটা শ্রেণী বিভাগ আছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাবে বন্ডকে ভাগ করা হয়েছে। তো এইখানে কয়েকটা বন্ডের দুটো শ্রেণী বিভাগ আমরা দেখি। দেখো যেগুলো ইম্পর্টেন্ট শ্রেণী বিভাগ সেগুলোই কিন্তু তোমার হচ্ছে এখানে তোমার দেওয়া হয়েছে। প্রথমে দেখো যে কুপন বন্ড। কুপন বন্ড যে বন্ডে অভিহিত মূল্যের উপর নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সুদ প্রদান করে তাকে কুপন বন্ড বলে। দেখো এখন এমসিকিউতে তুমি যদি না জানো যে কুপন বন্ডের মেইন বৈশিষ্ট্য কি, কুপন বন্ডের মেইন বৈশিষ্ট্য হচ্ছে এখানে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট হারে একটা কুপন সুদ দিবে, তাই না, যেটাকে আমরা অঙ্কে আয় দিয়ে দেখেছিলাম। তো এই কুপন সুদটা দিয়ে কুপন বন্ডটাকে বোঝায়। এটাই হচ্ছে এটা মূল কথা, যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সুদ প্রদান করে। দেখো এই যে সুদ প্রদান করে এই জিনিসটা থাকলে আমি এমসিকিউটা সঠিক উত্তর দিতে পারবো। এরপর দেখো আসে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড যেই বন্ডে কোনো সুদ প্রদান করে না। দেখো খেয়াল করো, একটার সাথে একটা কত মানে ডিফারেন্স, একটা প্রদান করে একটা করে না। তুমি যদি দুইটাই না জানো তাহলে নিচের কোনটি কুপন বন্ড বা কোনটি জিরো কুপন বন্ড তুমি তখন সঠিকভাবে সেটা আইডেন্টিফাই করতে পারবে না। তাহলে জিরো কুপন বন্ডে কোনো কুপন সুদ দেয় না এবং এটা অবহারে বিক্রয় করে। দেখো এখানে দুইটা কথা, কুপন সুদ তো দেয় না এবং অবহারে বিক্রয় করে। অবহারে বিক্রয়টা মনে হয় আমরা সবাই জানি, ফেস ভ্যালু বা লিখিত মূল্য থেকে কম দামে বিক্রি করাকে আমরা বলছি অবহারে বিক্রি। ফেস ভ্যালু বা লিখিত মূল্য থেকে কম দামে বিক্রি করাটা আমরা অবহারে বিক্রি করি। নির্দিষ্ট সময় পরে আমাকে ফেস ভ্যালুর মূল্যটা ফেরত দেয়। বাকি তোমার যে কম মূল্যে বিক্রি করলো আর ফেস ভ্যালু যে মূল্যটা, এটা ডিফারেন্সই হচ্ছে একজন জিরো কুপন বন্ড হোল্ডারদের লাভ। ঠিক আছে, যেটা আমরা ক্লাসে অনেক সুন্দর করে থিওরিগুলো পড়েছি, কিন্তু অনেকদিন না পড়তে পড়তে হয়তো আমরা ভুলে গিয়েছি। তো এইগুলো আমাদের এমসিকিউ তে কাজে লাগবে, যে জিরো কুপন বন্ডের মেইন বৈশিষ্ট্য কি। এরপরে দেখো দীর্ঘমেয়াদী অর্থায়ন, খুব সোজা একটা ডেফিনেশন কিন্তু আসতেই পারে। দীর্ঘমেয়াদী অর্থায়নের মেয়াদ ফল কত, আমি দিয়ে দিলাম 1 বছর, 2 বছর, 3 বছর, ঠিক আছে, বা 5 বছর। তো এরকম লাগবে। এখানে বলেছে দেখো 1 বছর বা তার বেশি সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। এখানে যে সংজ্ঞাটা দিয়েছে আমরা সেভাবে না করে আমরা বইয়ের ভেতরে যে সংজ্ঞাটা ছিল 5 বছরের উপরের সময়টাকেই কিন্তু আসলে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। আমরা সবাই জানি 1 বছরের কম হচ্ছে স্বল্প মেয়াদী, 1 বছর থেকে 5 বছর মেয়াদী যেটা সেটাকে আমরা বলছি মধ্যমেয়াদী। আমাদের বইয়ে মধ্যমেয়াদীও কিন্তু অর্থায়ন আছে, ঠিক না, আমরা পড়েছি পঞ্চম অধ্যায়ে। 1 থেকে 5 হচ্ছে গুরুত্ব, 5 বছরের উপরে কিন্তু হচ্ছে দীর্ঘমেয়াদী। এখানে কিন্তু এই যে আমার জায়গাটা কিন্তু ঝামেলা আছে, 1 বছর হবে না, এখানে হবে 5 বছর। ঠিক আছে, তোমরা এটা ঠিক করে নিও, এটা কিন্তু হবে 5 বছর, 1 বছর হবে না। 5 বছর বা তার থেকে বেশি সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। এটা যে 5 বছর হবে তোমরা ভেতরে বইয়ের চ্যাপ্টারের ভেতরে খুললেই পেয়ে যাবা, প্লাস হচ্ছে এমসিকিউ এর মধ্যেও পেয়ে যাবা। এখানে হয়তোবা প্রিন্টিং এ ভুল এসেছে। এখন দেখো সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, এগুলো আমরা মোটামুটি সবাই জানি যে সাধারণ শেয়ার কি, অগ্রাধিকার শেয়ার কি। তো এই হলো বিষয়টা। তো এখন দেখো আমরা এই হলো আমাদের ষষ্ঠ অধ্যায়তে দেখলাম যে কি মূলত কি আছে তোমার এখানে বলা হয়েছে ঋণপত্র বা বন্ড নিয়ে তোমাকে এখানে বলা হয়েছে। এখন ঋণপত্র বা বন্ড নিয়ে যে বলা হলো, এছাড়াও তোমার হচ্ছে এই অধ্যায়ে কি কি আছে, তোমার হচ্ছে কুপন সুদের হার কি, কুপন সুদের পরিমাণ কি, এগুলো নিয়েও তোমার এই অধ্যায়টাতে আলোচনা করা হয়েছে। তো এখন এই অধ্যায় থেকে তো পুরো ক্লাস, এই অধ্যায়ে কিন্তু আমাদের অঙ্ক আছে মেয়েরা, অঙ্কগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করে পড়তে হবে। তো অঙ্কগুলো একটু দেখে অঙ্কের কি কি মানে টাইপস অঙ্ক আমরা আসলে আমাদের এই অধ্যায়ে আছে একটু দেখে নিই আমরা। আচ্ছা, এটা নগদ প্রবাহ না, এটা আমরা করছি না, আমরা হচ্ছে বন্ড বা ঋণপত্র।
আচ্ছা এখন দেখো এইখানে যে আমরা, হ্যাঁ তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি মিস। জি মিস। এই যে আমাদের কি কি অঙ্ক করেছিলাম হয়তো তোমাদের মনে পড়ে যাবে। দেখো ইনটু ম্যাচুরিটি করেছিলাম, ইনটু কল করেছিলাম। তো তোমাদের এমসিকিউ তো অত বড় একটা অঙ্ক আসবে না, বুঝতেই পারছো যে তোমাকে মিস একটু বড় করলে ভালো হতো, স্ক্রিনটা একটু বড় করেন মিস। ওখান থেকেই করা যায়, জুম করা যায়। অন্য পৃষ্ঠায় চলে গিয়েছি, দেখে নিই। এই যে দেখো তো এইখানে এগুলো তো অবশ্য তোমাদের আলোচনা হয়ে গিয়েছে। তো যেটা আমি বলছিলাম যে ইনটু ম্যাচুরিটি বা ইনটু কল্ড এর ব্যাপারে এইখানে তোমরা ফর্মুলা গুলো শুধু তোমরা হচ্ছে এমসিকিউর জন্য দেখে নিবা। তো ফর্মুলা ছাড়া আসলে এখানে তোমার এমসিকিউর জন্য তেমন আসার কিছু নাই। যে কি পড়বা তোমরা মূলত হচ্ছে বন্ডের শ্রেণী বিভাগ গুলো পড়ছো, আর হচ্ছে বন্ড তোমরা হচ্ছে শ্রেণী বিভাগটাই ভালো করে পড়বা। আর হচ্ছে যেটা বলছিলাম যে ইনটু ম্যাচুরিটি ইনটু কল্ড এর রেগুলার সংজ্ঞাটা পড়বা, বন্ডের বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো পড়বা। এছাড়া হচ্ছে যে তোমার কোন বন্ডের সুদের হার কিরকম সেরকম পড়বা, বা বন্ড ইনডেনচারের মধ্যে কি কি বিষয়গুলো থাকে সেগুলো একটু তোমরা পড়ে নিবা পরীক্ষার জন্য। এছাড়াও তোমার হচ্ছে এই চ্যাপ্টারের কি কি যদি বলতে পারি সেটা হচ্ছে অগ্রাধিকার শ্রেণীর মূল বৈশিষ্ট্যগুলো পড়তে পারো, সংকট সিকিউরিটি কি এগুলোর বৈশিষ্ট্যগুলো পড়তে পারো। এই টপিকস গুলো নিয়ে তোমরা দেখবা বা যে এমসিকিউ তে তোমাদের প্রশ্ন হয়েছে। তারপর দেখো সংরক্ষিত আয় কি, সংরক্ষিত আয় কি নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডার মধ্যে বন্টন করা হয় না তাকে সংরক্ষিত আয় বলে। মানে এই জাতীয় প্রশ্নগুলোই তোমার হচ্ছে এই চ্যাপ্টারটাতে করা হয়েছে। আচ্ছা এরপরে দেখো এই চ্যাপ্টারটাতে মূলত তোমার হচ্ছে অনেক বড় একটা মানে থিওরির অংশ আছে এই চ্যাপ্টারটাতে। তো তোমাদের ফিনান্সের মধ্যে এই চ্যাপ্টারটাতেই একটু বেশি মানে তোমার সময় দিয়ে পড়তে হবে, যেহেতু দেখো এই চ্যাপ্টারে আমাদের জ্ঞানমূলকই আছে প্রায় 50টারও বেশি। দেখো 69টার মতো আমাদের জ্ঞানমূলক আছে। তো আমি যেই বিষয়গুলো বললাম, বন্ড কি, বন্ডের সংজ্ঞা, বন্ডের তোমার হচ্ছে শ্রেণী বিভাগগুলো, তারপরে হচ্ছে দেখবা তোমাদের যখন আমি ক্লাসে পড়িয়েছিলাম তোমাদের বইতে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সবসময় দাগিয়ে দিতাম পরীক্ষার আগে, যেগুলো পরীক্ষার জন্য পড়বা সেগুলো এমসিকিউর জন্য তোমার হচ্ছে ইম্পর্টেন্ট হবে। আচ্ছা এখন দেখো এখানে এই পড়বা, আর বুঝতেই পারছো যে যেহেতু এমসিকিউ আমি আগেই বলেছি 5টার বেশি অঙ্ক তো আসার সম্ভাবনাই নেই, কারণ অঙ্কের চ্যাপ্টারই আমাদের মাত্র হচ্ছে 3টা, ষষ্ঠ অধ্যায়, চতুর্থ অধ্যায় আর তৃতীয় অধ্যায়। তো সেখানে এই 3টা অধ্যায় থেকে আমি এত বেশি অঙ্কের প্রশ্ন হবে না, বড় প্রশ্ন হবে না, তোমরা পারবা। বন্ডের যেমন সূত্রগুলা, জিরো কুপন বন্ডের যে বললাম যে নিচে এই বন্ডটার মূল্য কত হবে দেখো, এর জন্য সূত্রগুলা জানা লাগবে। যে সূত্র না জানলে তুমি বন্ডের মূল্যটা বের করতে পারবে না। এই জাতীয় প্রশ্নগুলো যেগুলো তোমাদের চ্যাপ্টারের পেছনে অনেক এমসিকিউ আছে সেগুলো দেখে পড়লেই আমি আশা করি তোমরা অ্যানসার করতে পারবা। এখন আমি একটু চলে যাচ্ছি তোমার ব্যাংকিং এর অংশে। ব্যাংকিং এর অংশে গেলে প্রথমেই দেখো আমরা যে জিনিসটা মানে সবাই একটু ভুলে যায় যে ব্যাংক কাকে বলে। আমরা এত কিছু করি কিন্তু দেখা যাচ্ছে যখন ব্যাংকের সংজ্ঞাটা পড়তে যাই তখনই আমরা অনেকেই ব্যাংকের সংজ্ঞাটা ঠিক মতো বলতে পারি না, বা ব্যাংকের বিষয়টাই আমরা ঠিক মতো জানি না। তো দেখো ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেখানে তোমার মানুষ অর্থ লেনদেন করে এবং ব্যাংকিং যাবতীয় কার্যক্রম সম্পাদন করে থাকে। তো আমরা তাকে কি বলছি? ব্যাংক। তো ব্যাংকের তোমরা দেখেছো প্রথম অধ্যায়ে হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। তো প্রথম অধ্যায়ে তোমরা ব্যাংক কাকে বলে এটা পড়েছো, তারপরে পড়েছো ব্যাংকের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগের মধ্যে দেখো এই যে এখানে একটা দেখাচ্ছে একক ব্যাংক, যে ব্যাংকিং ব্যবস্থায় একটা অফিসের মধ্যেই ব্যাংকের সকল কার্যক্রম সীমাবদ্ধ থাকে তাকে একক ব্যাংক বলে। ঠিক আছে? আর অন্যদিকে দেখো একক ব্যাংকের সাথে মানে কি একটা মাত্র শাখা অফিস থাকে সেটাকে আমরা একক ব্যাংক বলছি, আর কোনো শাখা থাকবে না। শাখা ব্যাংক আবার ঠিক উল্টা,
সেখানে একটা মাত্র প্রধান শাখা থাকবে এবং তোমার তার অধীনে অনেকগুলো তোমার শাখা থাকবে। এরপরে দেখো চেইন ব্যাংক। চেইন ব্যাংক এখানে বলা হয়েছে যে ব্যাংক ব্যবস্থা একই শ্রেণীভুক্ত কতিপয় ব্যাংক তাদের স্বাধীন সত্তা বজায় রেখে পরস্পর সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বলা হচ্ছে চেইন ব্যাংক। ঠিক আছে, তো এই বিষয়গুলো পরে আবার দেখা একটা এখানে আরেকটা ব্যাংক আছে গ্রুপ ব্যাংক, মানে এখানে মোট কথা তোমার 6 থেকে শুরু করে 9 পর্যন্ত তিনটা গুরুত্বপূর্ণ ব্যাংকের সংজ্ঞা আছে। যে যে ক্ষেত্রে একটা হোল্ডিং ব্যাংকের অধীনে কতগুলো সাবসিডিয়ারি ব্যাংক গড়ে ওঠে সে ধরনের ব্যাংক সহযোগী যে ব্যাংক ব্যবস্থা সৃষ্টি হয় তাকে হচ্ছে আমরা গ্রুপ ব্যাংক বলছি। মানে যেখানে একটা হোল্ডিং ব্যাংক থাকবে এবং তার অধীনে অনেকগুলো সাবসিডিয়ারি ব্যাংক বা ছোট ছোট ব্যাংক থাকবে। এই উভয়ের সমন্বিত যে ব্যাংকিং ব্যবস্থা সেটাকে আমরা বলছি যে তোমার হোল্ডিং ব্যাংক। এরপরে দেখো যে আরো কিছু বিষয় আছে। আচ্ছা, এরপরে দেখো ব্যাংকিং এর যে প্রথম অধ্যায়টা সেখানে তোমরা সবাই জানো যে এরকম ব্যাংকের তোমার গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো সেগুলি আসলে আলোচনা করা হয়েছে। এছাড়া আমরা আমাদের আরেকটা অধ্যায়ও আছে, সেটা হচ্ছে তোমার এখনো 203 এখন জয়েন করতেছে। আচ্ছা, আমি একটু নিয়ে নিলাম অ্যাড করে। এখন হচ্ছে আমরা করছিলাম প্রথম অধ্যায়টা। আচ্ছা, তো প্রথম অধ্যায় দেখো এখানে আমরা গ্রুপ ব্যাংক পর্যন্ত দেখেছি। তারপরে আবার দেখো সঞ্চয় বা আমানত ব্যাংক। এখানে সঞ্চয় বা আমানত ব্যাংক অতটা ইম্পর্টেন্ট না, বিনিয়োগ ব্যাংকটা একটু দেখো যে দেশের ব্যবসা প্রতিষ্ঠান সমূহকে দীর্ঘমেয়াদী মূলধন সরবরাহের লক্ষ্যে যে বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তার মানে শুধুমাত্র ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদী ঋণ দেওয়ার জন্য যে ব্যাংকটা হয়েছে সেটা হচ্ছে বিনিয়োগ ব্যাংক। তাহলে প্রথম অধ্যায়ে আমরা ব্যাংক কাকে বলে ভালো করে পড়বো, ব্যাংকের শ্রেণী বিভাগগুলো ভালো করে পড়বো। এছাড়া দেখো এই যে সেম, মানে প্রথম অধ্যায়ে তোমরা সবাই জানো যে শুধু ব্যাংক আর ব্যাংকের শ্রেণী বিভাগ নিয়ে আসলে মূলত অধ্যায়টা। মিশ্র ব্যাংক, যেই ব্যাংক ব্যবস্থায় তোমার হচ্ছে বিনিয়োগ এবং তোমার হচ্ছে যে বিনিময় দুই ধরনের ব্যাংকই থাকে সেটাকে হচ্ছে আমরা বলছি মিশ্র ব্যাংক। এরপরে দেখো আছে মার্চেন্ট ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক। স্বায়ত্তশাসিত ব্যাংকটা একটু বলে দেই, যে ব্যাংক সরকারের বিশেষ আইন বা অধ্যাদেশ বলে গঠিত বা পরিচালিত হয় তাকে স্বায়ত্তশাসিত ব্যাংক বা স্বশাসিত ব্যাংক বলে। এটা পড়িয়েছিলাম ক্লাসে, অনেক বারবার পড়িয়েছিলাম, মনে করে দেখো হয়তো বা সবাই মনে করে যাবে যে এই ধরনের ব্যাংকের জন্য একটা বিশেষ আইনই পাস করা হয় এবং সেই আইনের আওতায় হচ্ছে তোমার এই ব্যাংকগুলো হচ্ছে চলে। তো এরপরে দেখো আমরা স্বায়ত্তশাসিত ব্যাংকটা দেখার পরে এখন আমরা দেখবো যে বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংক কি, যে সকল ব্যাংক গ্রাহকের প্রয়োজন বা অর্থনৈতিক বিশেষ কোনো দিক নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বিশেষায়িত ব্যাংক বলে। মানে বিশেষ একটা কাজ নিয়ে যে ব্যাংকটা গঠিত হয়, যেমন কৃষির জন্য গঠিত হলো কৃষি ব্যাংক, বিশেষায়িত ব্যাংক। তোমার হচ্ছে সমবায় নিয়ে গঠিত হলো সমবায় ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, এটা একটা বিশেষায়িত ব্যাংক। তারপরে হতে পারে নারীদের জন্য যদি কোনো ব্যাংক গঠন করা হয়, বা তোমার কৃষকদের জন্য গঠিত করা হলো কৃষি ব্যাংক, মানে এই ধরনের ব্যাংক গুলোকেই আমরা বলবো বিশেষায়িত। বা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বিশেষায়িত ব্যাংক। তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে যে নিচে কোনটি বিশেষায়িত ব্যাংক। তো যেখানে দেখবা যেটা বিশেষ কাজের জন্য একটা বিশেষ ব্যাংক, তুমি নাম শুনিয়ে বুঝতে পারবা, যেমন দিল সোমানী ব্যাংক, কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক। তো তুমি নাম শুনেই বুঝে যাবা যে হচ্ছে এটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। যেহেতু কৃষি শব্দটা আছে মানে হচ্ছে যেহেতু কৃষি শব্দটা আছে এটা একটা কি বিশেষায়িত ব্যাংক। এরপরে দেখো আমাদের যেটা আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে তোমার ব্যাসেল আছে, ব্যাসেল 2 এবং ব্যাসেল গার্নিশি আছে সেখানে।
কার্নিশি আদেশ কি? যদি হচ্ছে তোমার বেসেল 2টা আগে আগে বলিনি, বেসেল 2 হচ্ছে তোমার বেসেল 2টা হচ্ছে এখানে তোমার মূলধনটা যাতে ঝুঁকির মধ্যে না পড়ে এই জন্য আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড আছে, ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট বা বিএসআই প্রবর্তিত যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলোকে আমরা বলছি বেসেল। তো বেসেলটা দুই রকম, একটা হচ্ছে বেসেল 1 আর একটা হচ্ছে বেসেল 2। তোমাদের বইতে দুটারই ডিটেইলস আছে, দেখবা এটা নিয়ে তোমরা এমসিকিউ পেয়ে যাবে। যেই টপিকস গুলো আমরা এখানে জ্ঞানমূলকে পড়ছি সেগুলো থেকেই মূলত আমাদের এমসিকিউ আসে। তো জ্ঞানমূলক তো কম, এমসিকিউ তো অনেক বানানো যায়, এজন্য এমসিকিউ সংখ্যাটাও বেশি। আচ্ছা, এখন দেখবা যে তার পাশে যেন শুধু শব্দ হচ্ছে, মানে নেটওয়ার্কের সমস্যা নাকি হচ্ছে মিউট করে নাও সাউন্ডটা, তাহলে আর আমরা শুনতে পারবো না। আচ্ছা, এখন দেখো গার্নিশি আদেশ। গার্নিশি আদেশ যখন আদালত কর্তৃক কোন গ্রাহকের হিসাব বন্ধ করে দেওয়ার জন্য যে নোটিশটা আসে সেটাকে আমরা বলছি গার্নিশি আদেশ। সেটা হতে পারে একটা সাময়িক সময়ের জন্য বা সেটা হতে পারে আজীবনের জন্য। কিরকম, ধরো কারো কোনো ক্লেম আছে বা কারো বিরুদ্ধে কোনো মামলা হয়েছে, তখন হচ্ছে যে আদালত নির্দেশ দেয় যে এই অ্যাকাউন্টের কোনো অ্যামাউন্ট হচ্ছে তোমার হচ্ছে মানে লেনদেন আর করা যাচ্ছে না, সেটাকে আমরা বলছি গার্নিশি আদেশ। তো প্রথম অধ্যায়ের ব্যাংকিং এর খুবই সোজা, আশা করি তোমরা এই অধ্যায়ের এমসিকিউ গুলো খুব সুন্দর করেই পারবে, কারণ এগুলো তোমরা সেই 9-10 থেকেই পড়ে আসছে, এই জন্য আমি সহজ অধ্যায়গুলো দিয়েছি আসলে। আচ্ছা, এখন দেখো আমরা যেখানে আসলাম সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আমাদের ব্যাংক ব্যবস্থা, তোমার হচ্ছে যে একদম যেটাকে বলতে পারি জননী। ব্যাংকের যাবতীয় যে সমস্ত নীতি আছে, ব্যাংকের যাবতীয় কার্যক্রম, মানে বাণিজ্যিক ব্যাংকের যাবতীয় নীতি কার্যক্রম হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। আর এই জন্যই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে এক এবং অনন্য একটা ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক যে রুলস গুলো ঠিক করে দেয়, অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে সেই রুলস বা নিয়ম মেনেই তোমার ব্যাংকিং ব্যবস্থাটা চালু রাখতে হয় বা ব্যাংকিং ব্যবস্থাটা পরিচালনা করতে হয়। এই কারণেই কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের অভিভাবক বা সকল ব্যাংকের জননীয় বলা হয়। ঠিক আছে, তো কেন্দ্রীয় ব্যাংকে মূলত আমরা কি করেছিলাম? মূলত আমরা করেছিলাম যে কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি, মনে করে দেখো। তারপর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, এটা একটা খুব সোজা প্রশ্ন। তো এখানে অনেকে একটা ভুল করে, যেমন ধরো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক, আমরা সবাই জানি। তো পরীক্ষার সময় তাড়াহুড়া করে এই জিনিসটা মনে সময় ভুল মানে ইয়ে করে দেয়, কারণ বাংলাদেশ ব্যাংকের সাথে আরেকটা অপশন দিয়ে দিই ন্যাশনাল ব্যাংক। ধরো দিলাম বাংলাদেশ ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক। কেন জানি অনেক মেয়ে ন্যাশনাল ব্যাংকে ক্লিক করে ন্যাশনাল ব্যাংকে টিক দিয়ে দেয়, মানে কেন, মানে হয়তো বা মনের অজান্তেই বেশি তাড়াহুড়া করতেছে। ন্যাশনাল ব্যাংক কিন্তু একটা বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক কোনো কেন্দ্রীয় ব্যাংক না। তো সেটাই বলবো যে তোমরা যখন হচ্ছে যে ক্লাসগুলা মানে তোমার হচ্ছে পরীক্ষাটা দিবা, তখন একটু তোমার আচ্ছা মেয়ের, আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, আমি আসলে তোমরা এতক্ষণ হয়তো আমাকে শুনতে পাও নাই, তাই না? হ্যালো, হ্যাঁ, আচ্ছা এখন শুনতে পাচ্ছো? এখানে আসলে আজকে নেটের
হ্যাঁ, আমার এখানে আজকে নেটে অনেক প্রবলেম করতেছে, মানে বারবারই তোমার সিগন্যাল একদমই দেখাচ্ছে না আর কি। তো এটা কালকে মানে বৃষ্টি হওয়ার পর থেকে এই ঝামেলাটা হচ্ছে আর কি। আচ্ছা, তো আমরা এই কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করছিলাম যে কেন্দ্রীয় ব্যাংকে আমরা আসলে কি কি জিনিস দেখবো। তো কেন্দ্রীয় ব্যাংকে আমরা কিছু নীতি দেখেছি, মনে করে দেখো, ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য কিছু নীতি দেখেছিলাম, যেমন ব্যাংক হার নীতি, তারপর হচ্ছে জমার হার পরিবর্তন নীতি, খোলা বাজার নীতি। তো এগুলো নিয়েও কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। কিরকম? যে ব্যাংক হার নীতিতে কি কমানো হয় বা বাড়ানো হয়। ব্যাংক হার নীতি হচ্ছে এমন একটা নীতি যেখানে ব্যাংকের সুদের হার, ঋণের সুদের হারটাকে কমিয়ে এবং বাড়িয়ে তোমার ঋণ নিয়ন্ত্রণে যে প্রচেষ্টা করা হয় সেটাকে আমরা বলছি ব্যাংক হার নীতি। তাহলে আমরা কেন্দ্রীয় ব্যাংকটা পড়ে, নীতি লক্ষ্য উদ্দেশ্য পড়ার পরে এই পড়ে ফেলবো। আচ্ছা, প্রত্যেকে একটু সাউন্ডটা মিউট করে রাখবা। যখন আমার সাথে কথা বলবো আনমিউট করবা, তাহলে আর বাসার কথাগুলো শোনা যাবে না। আচ্ছা, এখন দেখো এখানে খোলা বাজার নীতি আছে আরেকটা। নীতিগুলোকে আমি বলি কারণ খোলা বাজার নীতিটা ইম্পর্টেন্ট। খোলা বাজারে তোমার, খোলা বাজার বলতে হচ্ছে যে তোমার ওপেন মার্কেট, ঠিক আছে? ওপেন মার্কেট, এখানে এটা ওপেন মার্কেটটার বাংলা শব্দই খোলা বাজার। ওপেন মার্কেট হচ্ছে এরকম একটা মার্কেট যেখানে বিনিয়োগকারীরা স্বাধীন থাকে কোনো কিছু কেনার জন্য বা বিক্রি করার জন্য। তো কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে যখন বিল, তারপর বন্ড, সার্টিফিকেট ইত্যাদি ক্রয় বিক্রয় করে ঋণ নিয়ন্ত্রণের কৌশলটা যেটা নেয় সেটাকে আমরা বলি খোলা বাজার নীতি। এখন খোলা বাজার নীতিতে কি করে, যেমন ধরো যখন সরকার দেখে যে দেশে ঋণের পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছে, তখন সরকার কি করে, ধরো সরকারি বন্ড বা সিকিউরিটি বিক্রি করা শুরু করে। সরকার যখন বিক্রি করা শুরু করে আমরা তখন সেটা কিনে নেই। আমরা বলতে আমরা এখানে বোঝাচ্ছি বাণিজ্যিক ব্যাংক, কারণ আমাদের টাকাই কিন্তু বাণিজ্যিক ব্যাংকে যাচ্ছে। তো সরকার যখন বিক্রি করে বাণিজ্যিক ব্যাংক তখন কিনে নেয়, তখন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আমাদের টাকাগুলো সরকারের কাছে চলে যায়। তার মানে দেশে যখন টাকার পরিমাণটা বেড়ে যায় তখন সরকার বন্ড, সিকিউরিটি এগুলো বিক্রি করা শুরু করে। আর ঠিক উল্টোটা, যখন দেশে টাকার পরিমাণটা বা ঋণের পরিমাণটা কমে যায় তখন সরকার হচ্ছে এটাকে তোমার কেনা শুরু করে। তার মানে সরকার যখন আমাদের কাছ থেকে কিনবে তখন কিন্তু সরকার টাকা পে করবে। সরকার বলতে এখানে আমরা কেন্দ্রীয় ব্যাংককে বোঝাচ্ছি। তো এইভাবে কখনো কিনে এবং কখনো বিক্রির মাধ্যমে যে ঋণ নিয়ন্ত্রণের কৌশল সেটাকে আমরা বলছি খোলা বাজার নীতি। তো খোলা বাজার নীতি আমরা এমসিকিউ তে আসলে ক্রয় বিক্রয়টা দেখলেই বুঝে যাব এটা খোলা বাজার নীতি, ঠিক আছে? আর ব্যাংক হার তো বললামই, ব্যাংকের সুদের হার। তো আরেকটা জিনিস যেটা জমার হার, সবচাইতে বেশি আমরা ভুল করি সুদের হার আর জমার হারের ভিতরে। জমা আর সুদের মধ্যে কিন্তু তফাৎ আছে মেয়েরা। সুদ হচ্ছে আমরা ঋণের উপরে দেই, আর জমা হচ্ছে আমরা আমাদের যে আমানত আছে সেই আমানতের উপরে দিই, ঠিক আছে? তাহলে ঋণ আর আমানত দুটো আলাদা শব্দ। এই জিনিসটা যদি আমরা একটু মনে রাখি তাহলে এই এমসিকিউটা আমাদের ভুল হবে না। ব্যাংক হার ঋণের উপরে দিচ্ছি, জমার হার আমরা হচ্ছে আমানতের উপরে দিচ্ছি, তাহলে হচ্ছে আমাদের আর এই জিনিসটা ভুল হচ্ছে না। আচ্ছা, এখন দেখি যে আমরা আর কি আছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকে আমাদের আছে ঋণ নিয়ন্ত্রণ নীতিগুলো তো পড়লামই। তারপরে হচ্ছে এখান থেকে, হ্যাঁ, এইগুলোই হচ্ছে তোমার মোটামুটি ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে পড়ে নিতে পারো যে ইলেকট্রনিক যে নিকাশ ঘরের যে ব্যবস্থাটা সেটা নিয়ে কিছু প্রশ্ন দেখা যায় অনেক সময় এমসিকিউ তে চলে আসে। তো তোমাদের সব চ্যাপ্টারের পেছনেই তোমরা পেয়ে যাবে, কারণ প্রচুর এমসিকিউ তোমাদের চ্যাপ্টারের পেছনেই আছে। তো তোমরা হচ্ছে যে সুইটি রোল 211, এখন 12টা 29 বাজে, আর ক্লাস আমাদের মাত্র 10 মিনিট আছে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব সবাই সময় মতো, আমি জানি অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হয় কিন্তু সেটার কারণে তো এত সময় লাগার কথা না। আচ্ছা, তো এই হলো আমাদের কেন্দ্রীয় ব্যাংক। তো আমরা এখন দেখেছি কেন্দ্রীয় ব্যাংকের পরে আমাদের আসলে কি আছে, ঠিক আছে? কেন্দ্রীয় ব্যাংকের পরে আমাদের হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তো একই কথা, আসলে এখন তো আমরা জাস্ট মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কি কি ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা এমসিকিউর জন্য পড়ে আমরা প্রিপারেশন নিব। তো বাণিজ্যিক ব্যাংক হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত, ঠিক আছে? কেন্দ্রীয় ব্যাংক যেরকম জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত, তো বাণিজ্যিক ব্যাংক হচ্ছে তোমার মুনাফা অর্জনের
উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। তো মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিয়ে যে ব্যাংক আমানত সংগ্রহ, তারপরে তোমার হচ্ছে ঋণ দান এবং গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং কার্যক্রমটা তোমার হচ্ছে পরিচালনা করে, সেটাকে হচ্ছে আমরা বলছি বাণিজ্যিক ব্যাংক। তো হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় তাকে হচ্ছে আমরা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বলছি। এখন দেখো বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, তাহলে এটা একটা এমসিকিউ প্রশ্ন হতেই পারে, বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? তুমি জানাতে হবে মুনাফা অর্জন, সেখানে জনকল্যাণ থাকতে পারে, তুমি জনকল্যাণে অবশ্যই টিক দিবা না, কারণ জনকল্যাণ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য। এরপরে দেখো বাণিজ্যিক ব্যাংকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় আমাদের থাকে, তারল্য। বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে তারল্য গ্রাহকদের জমাকৃত অর্থ চাহিদা মতো ফেরত দানের ক্ষমতাকে ব্যাংকের ভাষায় তারল্য বলে। তো আমাদের গ্রাহকদের যে টাকাটা আছে সেটা আমাদের জমা দেওয়ার যে ক্ষমতা ব্যাংকের, সেটাকে আমরা বলছি কি তারল্য। ঠিক আছে, আচ্ছা। তো তারল্যর পরে এরপরে দেখো বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি। তারল্যটা হচ্ছে ব্যাংকের লিকুইড মানি, এটা সবসময় ব্যাংক সংরক্ষণ করে রাখে। আর বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি হচ্ছে যাতে ব্যাংকের সবসময় ব্যাংক চায় যে বেশি বিনিয়োগ করতে। ব্যাংকের বিনিয়োগ মানে হচ্ছে ঋণ দেওয়া, কিন্তু ব্যাংক যদি বেশি বিনিয়োগ করতে যেয়ে তার সম্পূর্ণ নগদ টাকাটাকে ঋণ হিসাবে দিয়ে দেয়, তাহলে তো তার সাথে তারল্য কমে যাবে। তখন তুমি যখন আমরা ব্যাংকের চেকটা নিয়ে যাবো, তখন ব্যাংকের পক্ষে টাকাটা দেওয়া পসিবল হবে। ঠিক আছে, তো এই যে ব্যাংক গ্রাহকদের অর্থ চাহিদা মাত্র পরিশোধের সামর্থ্যটা ধরে রাখবে, সামর্থ্য ধরে রাখার জন্য কাম্য পরিমাণ নগদ রাখতে হবে। দেখেন এখন তো শব্দ হচ্ছে কাম্য, তো কাম্য নগদ রাখতে হবে। কাম্য বলতে কি বোঝাচ্ছে? বেশিও না, বেশি রাখলে আমার বিনিয়োগ কমে যাবে, আমি আর লসে পড়ে যাব। আর কম রাখলে আমি চেকের অর্থ পরিশোধ করতে পারবো, তার মানে আমাকে একটা অ্যাভারেজ বা ব্যালেন্স করতে হবে, এটাকে আমি বলছি কাম্য। এই কাম্য পরিমাণ নগদ অর্থ তরল সম্পত্তি সংরক্ষণের কৌশলকে আমরা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি বলবো। এরপর দেখো আরো নীতি আছে বাণিজ্যিক ব্যাংকের, নীতিগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোট কথা হচ্ছে নিরাপত্তার নীতি। নিরাপত্তার নীতি অনেক সোজা, তোমরা সবাই পারবা, এটা আসলে আমার বলে আর সময় নষ্ট করছি না, তারল্যটা বলা দরকার ছিল, এই জন্য হচ্ছে তারল্যটা বললাম। তো এখন দেখো আমাদের বাণিজ্যিক ব্যাংকে আর যে বিষয়গুলো আছে আমরা দেখে নেই। বাণিজ্যিক ব্যাংকের হচ্ছে তোমার আচ্ছা, এটা তো কেন্দ্রীয় ব্যাংক গেল আমাদের, বাণিজ্যিক ব্যাংক। হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংকে আরেকটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, মেয়েরা বইয়ের পেজ কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? না মিস, দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমার এখানেও দেখা সেম যায় না। শো করছে, এই যে বলছি না যে নেটওয়ার্কের সমস্যা করতেছে আজকে বেশ ভালো রকমেরই। আচ্ছা, আমি আবার চেষ্টা করছি। আচ্ছা, এখন মনে হয় দেখতে পাচ্ছ, তাই না? জি মিস, এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটাই তো। জি মিস। এই হলো তোমার বাণিজ্যিক ব্যাংকের। তাহলে বাণিজ্যিক ব্যাংকের ইম্পর্টেন্ট যেটা বললাম, বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, মূল উদ্দেশ্য কি, বাণিজ্যিক ব্যাংকের নীতি সমূহ। এছাড়া আছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংকে ঋণ আমানত সৃষ্টির বিষয় নিয়ে তোমাদের এমসিকিউ প্রশ্নটা হতে পারে যে ব্যাংক কিভাবে ঋণ আমানত সৃষ্টি করে। ব্যাংক তোমার হচ্ছে ঋণের টাকাটা সরাসরি না দিয়ে একটা ব্যাংক হিসাবের মাধ্যমে দেয়, এভাবেই তোমার বাণিজ্যিক ব্যাংকে ঋণ আমানতটা সৃষ্টি হচ্ছে। তো এই গেল তোমার বাণিজ্যিক ব্যাংকের বিষয়গুলো। বাণিজ্যিক ব্যাংক অধ্যায়টা ছোট এবং সহজ। এখন আসি আমরা তোমার ব্যাংক হিসাব। ঠিক আছে, তো ব্যাংক হিসাব হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়টা, যেটাও অত্যন্ত সোজা, আমি তোমাদেরকে দিয়েছি সব সহজ অধ্যায়গুলো। প্রথমেই প্রশ্ন আসতে পারে ব্যাংক হিসাব কি। ব্যাংক হিসাব হচ্ছে ব্যাংক গ্রাহকের নামে একটা হিসাব খুলে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে যে লেনদেন প্রক্রিয়াটি যার মাধ্যমে সংগঠিত হচ্ছে তাকে আমরা বলছি ব্যাংক হিসাব। তো ব্যাংক হিসাবে আমার মনে হয় সবাই বুঝতে পারো, এই জন্য এটাকে আমি আর রিপিট করছি না। এরপরে দেখো নমুনা স্বাক্ষর কার্ড চলে আসে। তো ব্যাংক হিসাব খুলতে গেলে আমাদের আসলে আমরা সবাই জানি আমাদের স্বাক্ষর দেওয়া লাগে। তো স্বাক্ষরটা যে কার্ডে তোমার দেয় এবং পরবর্তীতে টাকা দেওয়ার সময় যে কার্ডের সাথে মিলিয়ে টাকা ব্যাংক
গ্রাহককে দেয় সেটাকে আমরা বলি নমুনা স্বাক্ষরকার। এরপরে আছে ব্যাংকের পাস বই। পাস বই বা জমা বই হচ্ছে আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই, দেখবা তোমাদের সবারই ব্যাংক হিসাব আছে বাসায় বড়দের, তখন দেখবা হচ্ছে যে যখন টাকা জমা দেওয়ার জন্য একটা নীল টাইপের বা কোনো কোনো ব্যাংকে তো হলুদ টাইপের একটা বই থাকে ছোট, যে তুমি কি পরিমাণ টাকা জমা দিলে লিখে ব্যাংকে জমা দিলে, ওইটাকে আমরা বলবো পাস বই বা জমা বই। ব্যাংক হিসাব বিবরণী, যেই বিবরণীর মধ্যে তোমাদের অঙ্ক আছে মনে হয় ব্যাংক হিসাব বিবরণী, ব্যাংকের লেনদেন সম্পর্কিত যাবতীয় তথ্য তুমি জানতে পারো এবং প্রিন্টটা তোমার কম্পিউটারে বের হয়, সেটাকে আমরা বলছি ব্যাংক হিসাব বিবরণী। ঠিক আছে, এরপরে দেখো চেক বই। চেক বই আসলে আমরা সবাই জানি যে কি, চলতি এবং সঞ্চয় হিসাবে আমরা চেক বই পাই, স্থায়ী হিসাবে আমরা কোনো চেক বই পাই না। মেয়েরা এই কথাটা আগে জেনে রাখো, সংজ্ঞা জানার আগে এটা বেশি ইম্পর্টেন্ট। স্থায়ী হিসাবে কোনো চেক বই পাওয়া যায় না, সঞ্চয় এবং চলতি হিসাবে তোমার চেক বই পাওয়া যায়। তো চেক বই হচ্ছে তোমার কয়েকটা পাতা সম্মিলিত একটা প্রিন্টেড একটা কপি, যেটা জমা দিয়ে হচ্ছে আমরা টাকা তুলতে পারি। যেহেতু সংখ্যাগুলো আমি কেন স্কিপ করছি, কারণ সংখ্যা আসবে না, আমাদের জানা লাগবে হচ্ছে মূল বিষয়গুলো, কোনখান থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন হয়। তারপর চলতি হিসাব কাদের জন্য উপযুক্ত, স্থায়ী হিসাব কাদের জন্য উপযুক্ত আমরা সবাই জানি, সঞ্চয় হিসাব কাদের জন্য উপযুক্ত, এই ধরনের এমসিকিউ প্রশ্ন আমাদের এই অধ্যায় থেকে আসতে পারে। ঠিক আছে, তো আমাদের ব্যাংকিং থেকে হচ্ছে 4টা অধ্যায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আর বীমা থেকে আবার 2টা অধ্যায় দিয়েছি। তো আমাদের আজকে ক্লাসের আর 3 মিনিট আছে, তো আমি তোমাদের পরীক্ষার আগে মনে হয় আমি আরেকটা ক্লাস পাবো। ঠিক আছে, তো তখন হচ্ছে আমরা বীমারও 2টা চ্যাপ্টার দেখবো। তো আজকে আমরা তোমার হচ্ছে এই ব্যাংকিং এর এই অংশটুকু নিয়ে থাকবো। তো এখন হচ্ছে আমি তোমাদের একটু প্রবলেম শুনবো, যে তোমাদের আসলে কি কি প্রবলেম আছে, বা তোমরা হচ্ছে কিছু জানতে চাইলে আমার কাছে জানতে পারো। ঠিক আছে, হ্যাঁ মেয়েরা তোমরা প্রশ্ন করতে পারো এখন, তোমাদের যে প্রশ্নগুলো আছে এই আজকের আমাদের লেকচার বিষয়ে। হ্যাঁ বলো। হ্যালো মিস, আমি তো প্রথম ক্লাসগুলো পাইনি, তো আমার প্রথম অধ্যায়ের আর তৃতীয় অধ্যায়টা আবার একটু রিভিউ করবেন? প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় তোমরা সবাই জানো, ক্লাসগুলো হচ্ছে আমরা ক্লাসটা শেষে আবার ইউটিউবে আমরা দিয়ে দিই। ঠিক আছে, তো সেখানে ইউটিউবে আমাদের সবগুলো ক্লাস তুমি পেয়ে যাবে। তুমি সোনা বলছিলা তাই না, তো ইউটিউবে এই Yes, পর্যন্ত miss. আমাদের যতগুলো ক্লাস হয়েছে, তো তুমি সেখানে দেখলেই দেখবা যে ইভেন আজকের ক্লাসটাও আমরা একটু পরে দেখবা যে ইউটিউবে চলে গিয়েছে। তো তোমরা প্রথম আগের ক্লাসটাও তুমি ইউটিউবে পেয়ে যাবে, সমস্যা হবে না। ঠিক আছে, আর Okay, miss. যেহেতু আমাদের আপাতত আমাদের টার্গেট হচ্ছে আমরা এক্সামটাকে একটু এমসিকিউ যে এক্সামটা হবে সেটাকে আমরা ঠিক মতো দিব, তারপরে পরীক্ষা শেষ হয়ে গেলে আমাদের যে 2টা অধ্যায় বাকি আছে ফিনান্সের এবং ব্যাংকিং এর, যে 2টা অধ্যায় বাকি আছে সেগুলো আমরা পড়ে ফেললে আমাদের কিন্তু পুরো বই শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের ইউটিউবে অনেক ক্লাস হয়েছে, তোমরা যারা ইউটিউব দেখেছো তারা জানো ইউটিউবে ক্লাস আমাদের প্রায় 40টার মতো ক্লাস ইউটিউবে মানে চলে যাবে আজকেরটা নিয়ে। তো বুঝতেই পারছো যে অনেক ক্লাস হয়েছে ইউটিউবে। তো তোমরা ওগুলা ফলো করবা, আর পরীক্ষার জন্য এমসিকিউ ভালো করে প্রিপারেশন নিবা। আর হচ্ছে মনির স্যার যখন তোমার হচ্ছে পরীক্ষাটা নিবে, একটা ট্রায়াল পরীক্ষা, ওটা দিলে তোমাদের পরীক্ষার ভীতিটা আসলে কেটে যাবে। সিস্টেমটা নতুন কিন্তু সোজা, তোমাদের জন্য যেরকম নতুন আমরাও কিন্তু শিখছি মেয়েরা, তোমাদেরকে পড়াতে যেই আমরা শিখছি, আমরা এগুলো সম্পর্কে এই প্রযুক্তি বা এগুলো আমরা কিছুই জানতাম না, তো আমরা শিখছি, তো তোমরাও শিখে যাবা। তোমরা তো আরো বেশি ভালো পারো, কত কিছু পারো মোবাইলের, আমি তো কিছুই পারি না, তাই না? তো তো আজকের মতো হচ্ছে ক্লাসটা আমরা শেষ করব, কারণ শেষ হয়ে যাবে অলরেডি, কারণ 1 মিনিট আছে। তো এজন্যই বলছিলাম কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, আর কেউ যদি কিছু মিস জিজ্ঞেস পারভেজ করতে স্যার বলেছে যে আজকে থেকে মানে প্রত্যেক মঙ্গলবারেই 2টা করেই ক্লাস হবে আমাদের কমার্সে। আচ্ছা, যদি সেটা স্যার বলে তাহলে সমস্যা নাই, স্যার হয়তো রুটিন যেভাবে করেছে সেভাবেই ক্লাস হবে। ঠিক আছে, তো আর আসলে কি আমাদের অনলাইনে 3টা ক্লাস করা মানে হচ্ছে কলেজের 10টা ক্লাসের সমান আমি বলবো, কারণ এখানে এত কনসেন্ট্রেশন দিয়ে থাকতে হয় আমাদের সবাইকে, তাই না? টিচারদেরকেও স্টুডেন্টদেরকেও অনেক কঠিন, স্ক্রিনে এতটা সময় থাকাও কারোর জন্য ঠিক না, কিন্তু এখন আমরা আসলে মানে সিস্টেমের কারণে বাধ্য হয়ে গিয়েছি। তো 3টা ক্লাস বা থাকাই এনাফ, তোমরা এটাই ফলো করো, বাসায় বই আছে যেগুলো আছে সেগুলো ফলো করো, ইনশাল্লাহ সমস্যা হবে না, আর পরিস্থিতি ভালো